ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো, এক্সকিউজ মি, তুমি রিয়ার ছোট ভাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। ইনফ্যাক্ট আজকে নাকি আপনাকে কোনোদিন দেখেছি কিনা সেটাও তো মনে করতে পারছি না। আমাকে তুমি এর আগে কখনো দেখোনি। আমি তোমাকে দেখেছি তোমার বড় বোনের মোবাইলের ছবিতে। আমি তোমার বড় বোন প্রিয়ার বান্ধবী। আচ্ছা, তুমি আমাকে এখন এটা বলেছো রিয়া আজ ভার্সিটিতে আসেনি কেন? আসলে আপুর শরীরটা আজ ভালো নেই, তারা নাকি খুব বেশি মাথা ব্যথা করছে, তাই আমি জিজ্ঞাসা করলাম। সে বলল ভার্সিটিতে আসতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই নোটগুলো রিয়াকে দিয়ে দিও, এখানে আজকের পড়ালেখা আছে। আচ্ছা আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপুর কাছে এগুলো পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আপু একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো না, তুমি কি বলবে? তুমি তো আমার বান্ধবীর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মতোই, তাই কি বলবে বলো। না মানে আপু, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনাকে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি ছোটবেলা থেকেই সুন্দর। আমার আম্মু আমাকে বলতো ছোটবেলায় নাকি আমি আরো বেশি কিউট ছিলাম। আপনি কিন্তু এখন অনেক কিউট। আচ্ছা আপু, আপনার বাসা কোথায় জানতে পারি? সেটা তুমি আমাকে জিজ্ঞাসা না করে তোমার বোনের কাছে জিজ্ঞাসা করলেই তো পারো। তোমার বোন আমার ব্যাপারে সবকিছুই জানে। যাই হোক, এখন আমি আসি, আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। ওদিকে ড্রাইভার আঙ্কেলও চলে এসেছে। এই বলে মেঘা সেখান থেকে চলে গেল। আর আকাশ মেঘা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা মেয়ে দেখছে নাকি আকাশের পরি সেটাই বুঝতে পারছে না। একটা মেয়ে মানুষ এতটা সুন্দর হতে পারে আকাশ জীবনে এই প্রথমবার দেখলো। সত্যি সে এত সুন্দর মেয়ে মানুষ আজকের আগে কখনোই দেখেনি। মেঘা এতটাই সুন্দরী যে আকাশ যেন প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেললো। যাই হোক, এরপর আকাশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেও ততক্ষণে মেঘা সেখান থেকে চলে গেছে। তারপর সে ভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই সে তার বোনের রুমে চলে গেল। আপু, এই নোটগুলো তোর বান্ধবী আমাকে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আমার টেবিলের উপর রেখে দে, আমি পরে দেখে নেব। এখন আমার শরীরটা ভালো হয়নি, মাথা ব্যথা এখনো পুরোপুরি কমেনি। আচ্ছা আপু, তোর এই বান্ধবীকে তো এর আগে কখনো দেখিনি। এই মেয়েটা সত্যি অনেক সুন্দর। জানিস আপু, আমি তো মেয়েটাকে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। দেখ, সব বাজে বকা বন্ধ কর। ভুলে যাস না মেয়েটা তোর চাইতে বয়সে বড়, তাই এসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। আর কখনোই এমন চিন্তা ভাবনা করবি না। তাছাড়া তুই মেগা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু জানিস না। তার সম্পর্কে কোনো কিছু না জেনে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারে অনুচিত। জানি না আপু, কারোর ব্যাপারে এভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা, কিন্তু আমি সত্যি বলছি, মেয়েটাকে আমার অনেক ভালো লেগে গেছে। সত্যি বলতে শুধু যে ক্রাশ খেয়েছি সেরকমটা নয়, আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। বললাম তো, এসব ফালতু বকা বন্ধ কর আর চুপচাপ এখান থেকে চলে যা। এসব ফালতু বকলে কিন্তু আমি আম্মুর কাছে তোর নামে বিচার দেব। আকাশ তখন আর কোনো কথা না বলে তার বোনের রুম থেকে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। এটা তার প্রতিদিনকার রুটিন। ভার্সিটি থেকে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে না গেলে তার যেন একদমই ভালোই লাগে না। বন্ধুদের সঙ্গে সারাটা বিকেল আড্ডা দিল, আর তারপর সন্ধ্যার পরে বাসায় ফিরে আসলো। বাসায় এসে আর কি পড়াশোনা। বাসায় এসে যদি পড়তে না বসে তাহলে আম্মু আর বড় বোনের বকা শুনতে হবে, তাই এর চাইতে ভালো পড়তে বসা। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এরপর চলে গেল আরো বেশ কয়েকদিন। সেদিন আকাশ আর রিয়া দুজনে একসঙ্গেই ভার্সিটিতে যাচ্ছিল। ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই হঠাৎ করে মেঘার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে, হ্যালো মিস, হাউ আর ইউ? তুমি কি আমাকে কিছু বলছো নাকি? হ্যাঁ, এখানে তো তুমি ছাড়া অন্য কেউ নেই, তাই তো আমি তোমাকেই বলছি। কেমন আছো তুমি? তুমি আমার ছোট, তাই আমি তোমাকে তুমি করে বলছি, কিন্তু আমি তো তোমার সাথে বয়সে বড়। তুমি কেন আমাকে তুমি করে কথা বলছো? আপনি ডাক্তার, কেমন জানি পরপর লাগে, তাই আমি সচরাচর কাউকে খুব বেশি একটা আপনি আপনি করে কথা বলি না। আমার যাদেরকে ভালো লাগে আমি তাদের সঙ্গে তুমি তুমি করেই কথা বলে যাই। যাই হোক, আমি কিন্তু এখন আমার উত্তরটা পেলাম না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? ভালো নেই, ভালো থাকার চেষ্টা করি কিন্তু ভালো থাকতে পারি না।
কেন, তোমার আবার কি এমন হলো যে তুমি ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারো না? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, একজনকে ভালোবেসে ফেলেছি, আর তাকে আমি আমার মনের কথা বলতে পারছি না। এটাই সবচাইতে বড় সমস্যা। দেখ আকাশ, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েটা তোকে আমি বলেছি তুই ওই পাগলের সঙ্গে কথা বলিস না, তাহলে এই পাগল তোর সঙ্গে সঙ্গে তোর মাথা খারাপ হয়ে যাবে। এখন চল, ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই, তুই এরকম কেন করছিস? তোর ছোট ভাই কিছু বলতে চাইছে, ওর কথাটা বলতে দে শুনি, ও কি বলে, তারপর না হয় ক্লাসে যাওয়া যাবে। আরে আমি তোকে কি বললাম তুই শুনতে পাসনি নাকি? এই ছেলের মাথায় সমস্যা আছে, এই ছেলের সঙ্গে থাকলে তোর মাথা খারাপ হয়ে যাবে। আর আমি চাই না আমার বন্ধু পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তাই তোকে বলছি তুই আমার সঙ্গে চল। আপু, তুই কিন্তু আমার সঙ্গে চিট করছিস। তুই এটা করতে পারিস না। হাজারো তুই আমার বোন, তোর উচিত আমাকে সাহায্য করা, তা না করে তুই আমার আরো অপকার করছিস। তুই যদি ভালো কিছু করতে তাহলে আমি অবশ্যই তোকে সাহায্য করতাম, কিন্তু এখানে আমি তোকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। মেঘা চল তো এখান থেকে। আকাশ মেঘাকে দেখা মাত্রই বলে রিয়া মেঘাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘার চলে যাওয়া দেখছিল। সত্যি মেয়েটা বড্ড মায়াবী, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো চেহারা। কিন্তু আমার বোন কেন সবকিছু জেনেও না জানার ভান করলো? কেন মনের কথাটা বলতে দিল না? আজ বাসায় গিয়ে বোনের সঙ্গে কথা বলবে বলে ঠিক করে যে আকাশ। আর এই ভাবতে ভাবতে এসে ক্লাসরুমে চলে গেল। ভার্সিটি ছুটি হওয়ার পর যখন বাসায় আসলো তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আপু, কি সমস্যা তোরা? আমাকে বল তো শুনি। তুই কেন মেঘার সাথে আমাকে কথা বলতে দিলি না? মেঘাকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে চলে গেলি। কারণ ওই যে তোকে বললাম না, তুই মেঘাকে ভালোবাসিস, ওইটাতে আমার সমস্যা নেই, কিন্তু তুই মেঘার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু জানিস না, ওখানেই আমার সমস্যা। আরে ভাই, আমি মেঘার সঙ্গে সম্পর্ক করতে চাই, ওর ফ্যামিলির সঙ্গে না। ওর ফ্যামিলি যাই হোক তাতে আমার কিছুই যায় আসে না। আমার শুধু মেঘাকে চাই। সত্যি রে ভাই, আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। এই জন্যই তো বলছি এমন কিছু করিস না যেটা তোর জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। কারণ মেঘার ফ্যামিলির মানুষজন একদম ভালো না। মেঘার ফ্যামিলি ছেড়ে এখানে থাকে একটু শান্তিতে থাকার জন্য। ওর ফ্যামিলির মানুষজন খুব বাজে, ওর বাবার ভাই দুজনই গ্যাংস্টার। সে যাই হোক তাতে আমার কিছুই যায় আসে না। আর এটা তো তুই খুব ভালো করেই জানিস আমি কাউকে পরোয়া করি না। আমি যখন মেঘাকে ভালোবেসেছি তখন আমি মেঘাকে আমার মনের কথা বলবো, আর আমার ভালোবাসা আমি জয় করে নেব। আমার মনে হয় তোর ডানা গজিয়েছে, ডানাগুলো ছেঁটে ফেলা উচিত। শোন, তুই আমার একমাত্র ভাই, আমি জেনে শুনে তোকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কিন্তু আকাশের রিয়া কোনো কথা না শুনে সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর সে মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে ইউনিভার্সিটিতে গিয়ে সেই মেঘাকে প্রপোজ করবে। যেমন চিন্তা তেমনই কাজ, কারণ আকাশ কখনোই থেমে যাওয়ার মতো পাত্র নয়। সে যখন কিছু একটা ঠিক করে তখন সে সেটা করেই থাকে। তাই সে পরের দিন একটু সকালই ভার্সিটিতে চলে আসলো। মেঘা সবে মাত্র ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। আর তখনই সে মেঘার সামনে একটা ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, মেঘা জীবনে কোনোদিন প্রেম করেনি, তাই জানি না কিভাবে প্রপোজ করতে হয়। তবে তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ মেঘা। ডু ইউ লাভ মি? আরে আকাশ, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার বান্ধবীর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মতো। তোমাকে আমি সবসময় আমার ছোট ভাইয়ের নজরেই দেখি। আর এসব তুমি কি বলছো? যা বলছি একদম সত্য কথাই বলছি, এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই বলছি। আমি সত্যি বলছি, তোমায় সেদিন যখন প্রথম দেখেছি তখনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত কল্পনাও করতে পারছি না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা পসিবল নয়। তাই আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে গেলাম। প্লিজ ম্যাডাম, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না। মেঘা ফ্যামিলির জায়গায়, আর ভালোবাসার জায়গায়। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার ফ্যামিলি যেমনই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি। তোমার ফ্যামিলি কি সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আরে তোমার কি মাথা খারাপ নাকি? তোমাকে কি বললাম আমি? তুমি শুনতে পাওনি? আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো সিদ্ধান্ত নেব না, বুঝতে পেরেছো?
ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি তোমার ফ্যামিলির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে রাজি আছি। তবে তুমি আমায় অ্যাকসেপ্ট করো। আগে তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা হোক, তারপর যেভাবেই পারি তোমার ফ্যামিলিকে আমি রাজি করাবই। এটা শোনা মাত্রই মেঘা কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে চাইছে না, তখনই আকাশ আবার পেছন থেকে মেঘার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি হলো মেঘা? আমি তো বললাম তোমার ফ্যামিলিকে যেভাবে হোক আমি রাজি করাবো, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যাচ্ছ কেন? আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আগে চিন্তা ভাবনা করে দেখি তোমার প্রপোজাল সত্যি একসেপ্ট করা যায় কিনা। দেখো, তোমাকে আমি চিনলেও তোমার সম্পর্কে সেরকম কোনো কিছুই আমি খুব ভালো করে জানি না, তাই তোমার ব্যাপারে আগে আমার খোঁজ খবর নেওয়া উচিত। আমার ফ্যামিলি তোমায় মেনে নেবে কিনা সেটা চিন্তা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমার যত ইচ্ছে তত চিন্তা করো, কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমার উত্তর কিন্তু অবশ্যই হ্যাঁ হওয়া চাই, কারণ আমি তোমায় ভালোবাসি। আর যদি তুমি আমাকে না বলে দাও তাহলে কিন্তু আমি তোমার সামনেই সুইসাইড করব। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলেই দেখা যাবে। এখন আগে আমাকে সবটা ঠান্ডা মাথায় ঠান্ডা করে দেখতে দাও। এরপর আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেঘা সেখান থেকে নিজের ক্লাসরুমে চলে গেল। সেদিন ভার্সিটি থেকে আসার পথে হঠাৎ করেই আকাশের বাইক অ্যাক্সিডেন্ট করানো। আকাশ পায়ে প্রচন্ড ব্যথা পায়, একটা পা ভেঙে যায়, তাই তাকে বেশ কয়েকদিন হসপিটালে থাকতে হয়। সেদিন রিয়া আকাশের সঙ্গে দেখা করতে গেল, তখন কেবিনে কেউ ছিল না, তাই আকাশ রিয়াকে বলল, আপু, আমি যে ব্যথা পেয়েছি এই সম্পর্কে কি মেঘা কিছু জানে না? মেঘা তো একদিন আমার সঙ্গে দেখা করতে আসলো না। ভার্সিটির সবাই যেখানে জানে সেখানে মেঘার না জানার কথা নয়, তো মেঘা কেন আসলো না সেটা তো আমি বলতে পারবো না। কি বলি সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। মেঘার সবকিছু জানে, তারপর আমার সঙ্গে একটাবার দেখা করতে আসলো না। তাছাড়া মেঘা তো সেই দিনের পর থেকে ভার্সিটিতে আসছে না। আমি তার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। তার ফোন নাম্বার বন্ধ, তার বাড়ির ঠিকানা জানি না। কি বলিস? হঠাৎ করে মেঘা কোথায় উধাও হয়ে গেল? আচ্ছা, তুই একটা কাজ কর, একটা নার্সের কাছ থেকে জিজ্ঞাসা করে আয় আমাকে হসপিটাল থেকে ছুটি দিবে কবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হসপিটাল থেকে ছুটি কবে দেবে এটা তোর জন্য ইম্পর্টেন্ট না? তোর পা পুরোপুরি ভেঙে গেছে, হসপিটাল থেকে যাওয়ার পর আরও 1-1.5 মাস থেকে বিশ্রাম নিতে হবে, তারপর একটু হাঁটাচলা করতে পারবি। আরে আপু, তোকে যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটাই কর। তুই একটা নার্সের কাছ থেকে জিজ্ঞাসা করে আয় আমাকে ছুটি কবে দিবে। রিয়া তখন আর কোনো কথা না বলে নার্সের কাছে জিজ্ঞাসা করতে গেল। না আর তো বল 2 দিন পর ছুটি দেবে। তখন রিয়া এসে আবারও সেটা আকাশকে জানালো। এটা শুনে আকাশ বলল, আপু, তুই আমার জন্য একটা উপকার করতে পারবি? একটা কাজ করতেই ভার্সিটিতে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে মেঘার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে আয়। তুই তো মেঘার বন্ধু, তাই প্রিন্সিপাল স্যার তো কি কোনো সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে। অতঃপর আকাশের কাছ থেকে বিদায় নিয়ে বাসে চলে আসে রিয়া। এর পরের দিন যখন ভার্সিটিতে গেল সে, তখন কোনো রকমে প্রিন্সিপাল স্যারের কাছে মেঘার ব্যাপারে জিজ্ঞাসা করলো। আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে একটু দরকার ছিল তাই এসেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিয়া, হঠাৎ তুমি কেন? বলো না, কি বলবে? স্যার, আমি আসলে মেঘার ব্যাপারে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছিলাম। মেঘা তো কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না, তার ফোন নাম্বারও বন্ধ বলছে। ও আসলে ওর বড় ভাই এসেছিল সেদিন, তাই ওকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে, তাই হয়তো সে ভার্সিটিতে আসছে না। তাছাড়া ওর বড় ভাই তো বলেছিল কি সপ্তাহখানেকের মধ্যে ওকে আবার ঢাকায় ফিরিয়ে দেবে। ওর বড় ভাইয়ের কোনো নাম্বারও আমার কাছে নেই, তাই আমি ওদের সাথে যোগাযোগ করতে পারছি না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি একটু মেঘার ফাইল চেক করে আমাকে বলতেন ওর বাড়ির ঠিকানাটা কোথায়, তাই আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম। আসলে ওর কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, ওগুলো আমার খুব দরকার, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি দেখে তোমাকে জানাচ্ছি। এই বলে প্রিন্সিপাল স্যার আলমারি থেকে বেশ কিছু ফাইল বের করলো আর তারপর সেগুলো ঘেটে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর প্রিন্সিপাল স্যার একটা ফাইল নিয়ে তারপর মেঘার ঠিকানাটা একটা কাগজে লিখলো আর সেটা রিয়ার হাতে তুলে দিয়ে বলল, এটাই হলো মেঘার গ্রামের বাড়ির ঠিকানা, কিন্তু সাবধান, একটা বিষয় তোমাকে বলে দিচ্ছি, ওখানে গিয়ে কিন্তু তুমি ওকে কোনো ঝামেলা করো না। আসলে মেঘার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো একটু জানো, তাই খুব সাবধানে যেও।
ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, কারণ মেঘ তার ফ্যামিলি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, তাই কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল, যেন তুমি খুব ভালোভাবে ওখানে থেকে ফিরে আসতে পারো। কারণ মেঘার ফ্যামিলির লোকজন খুবই গিরিঙ্গিবাজ মানুষ। এরকম মানুষ আমি আর জীবনে দেখিনি। আমি আগে এরকম জানলে মেঘাকে কোনোদিনও আমার ভার্সিটিতে ভর্তি করাতাম না। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে এখন আসি। এই বলে রিয়া প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে আসলো। আর তারপর কাগজটা আকাশের হাতে তুলে দিল আর বলল, এই যে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নিয়ে এসেছি। তবে প্রিন্সিপাল স্যার নিজেও কিন্তু অনেকবার সাবধান করে দিয়েছে, যা করার কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ মেগার ফ্যামিলির মানুষজন একদম ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এখন তাহলে বাসায় চলে যা। আর খবরদার, এই ব্যাপারে কিন্তু কখনোই কাউকে কিছু বলবি না, এটা আমার সিক্রেট জিনিস। অতঃপর রিয়া বাসায় চলে আসলো। আর এদিকে আকাশ তার যে ডাক্তার ট্রিটমেন্ট করছে তার সঙ্গে কথা বলতে লাগলো। আমার সুস্থ হতে কতদিন লাগবে? এই তো খুব বেশি হলে আর 15 দিন। কারণ তুমি তো আমায় বলেছো আমি যেন তোমাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেই, তাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা যায়। আপনার যত টাকা লাগবে আমি দেব, কিন্তু আপনি আমার ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। কারণ আপনাকে তো বললাম, আমার খুবই সিক্রেট একটা কাজ আছে যেটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাই আগে তো আমাকে সুস্থ হতে হবে, তা না হলে তো হবে না কিছুই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সুস্থ করে তুলবো। তবে একটা কথা আমি বুঝতে পারছি না, মানুষ তো অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য সময় নেয় যাতে সে পুরোপুরিভাবে সুস্থ হতে পারে, কিন্তু তুমি কেন এরকম তাড়াহুড়ো করছো? আমি সেটাই বুঝতে পারছি না। দেখুন, আপনি ডাক্তার আর আমি আপনার পেশেন্ট, তাই আমার ব্যাপারে এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটুকু বলেছি সেইটুকুতেই তুষ্ট থাকেন। আপনার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তাড়াতাড়ি আমার পা ভালো হওয়া। আপনি আপনার টাকা পেয়ে যাচ্ছেন, তাই আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাকে যতটা সম্ভব সুস্থ করে তোলার জন্য। এই বলে ডাক্তারকে কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এরপর বেশ কিছুদিন সময় কেটে গেল, কিন্তু আকাশ হসপিটালের বেডে বসে বসে শুধুই চিন্তা করছে। হঠাৎ করে মেঘার কি হলো? মেঘা তো প্রিন্সিপাল স্যারের কাছ থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। আর এদিকে প্রায় 20 দিনের মতো সময় অতিবাহিত হয়ে গেছে। কেন মেঘা এখনো ঢাকায় ফিরে আসছে না? আকাশের সময় যেন কাটতে চাইছে না। সে আর কিছুই চিন্তা করতে পারছে না। তবে কি মেঘার সঙ্গে উল্টোপাল্টা কিছু হতে চলেছে নাকি? এভাবে দেখতে দেখতে আরো 4-5 দিন সময় কেটে গেল। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে মোটামুটি হাঁটাচলা করতে পারে, আর হসপিটাল থেকে আসতেই বাড়িতে চলে যাবে। তার ফ্যামিলির মানুষজন হসপিটালে এসেছে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আকাশ সবাইকে অবাক করে দিয়ে বলল, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি আজ বাসায় যাব না। আমার একটা দরকারি কাজ আছে, আমি এখন ওখানেই যাব। আরে এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এখনো অসুস্থ। আমরা তোকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর এখন কিনা তুই বলছিস যে তুই আজ বাসায় যাবি না, কোনো কাজে যাবি? আরে বাবা, আগে তো তুই নিজে সুস্থ হ, তারপর না হয় কাজ করা যাবে। আম্মু, তোমাকে বললাম তো, আমাকে এসব কথা বলো না, কোনো লাভ হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। আগে আমি আমার সিক্রেট কাজটা করব, আর তারপর বাসায় যাব। এখানে আমাকে আর কোনো কথা বলে লাভ হবে না। কিন্তু কি তোর এমন সিক্রেট কাজ, সেটা তো একবার বল। আমরা তোর বাবা মা, তোর জন্য আমাদের অনেক বেশি টেনশন হয়, তাই তোকে জিজ্ঞাসা করছি কি কাজ সেটা আগে বল। এখন আমি কাউকেই কিছু বলতে চাই না। আগে আমি আমার কাজটা সম্পন্ন করতে চাই, তারপর সবাইকে সবকিছু বলতে চাই। কিন্তু তোমরা যদি এখন আমাকে এখান থেকে শেয়ার চাই যেতে না দাও, তাহলে কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ওই কাজটা করতে চলে যাব। তখন কিন্তু কেউ আমার কোনো খোঁজ পাবে না। ঠিক আছে বাবা, লুকিয়ে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোকে অনুমতি দিয়েছি, তোর যেখানে যাওয়ার ইচ্ছা সেখানেই যা, তবে কখন ফিরে আসবে সেটা অন্তত বলে যা। আমার কাজ শেষ হলে আমি ফিরে আসব, এত চিন্তা করার কিছুই নেই। তোমরা এখন বাসায় চলে যাও। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিয়েছি, ভুল করাও কিন্তু তোমরা
কেউ আমার নাম্বারে ফোন করবে না। আমি যতক্ষণ ফোন না করব ততক্ষণ। এই বলে আকাশ হসপিটাল থেকে বের হয়ে রওনা দিল মেঘার বাড়ির উদ্দেশ্যে। সে যখন হসপিটাল থেকে বের হয় তখন সকাল 7টা বাজে, আর এখন বিকেল 3টা বাজে। ততক্ষণ এসে মেঘার বাড়ির ঠিকানা অনুযায়ী পৌঁছে গেছে। সামনেই দেখতে পেল বিশাল এক অট্টালিকা। সে মনে মনে ভাবলো এটাই হয়তো মেঘাদের বাড়ি, তাই পাশ দিয়ে হেঁটে যাওয়া ছোট্ট একটা মেয়েকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তোমার নাম কি? তুমি কি এখানেই থাকো নাকি? আমার নাম নদী, পরিচয়ের সামনেই আমার বাড়ি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তাছাড়া আপনাদেরকে তো আগে কখনো এখানে দেখিনি। তুমি আমাকে আগে দেখনি মানে আমার বাড়ি এখানে নয়। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, তুমি কি আমাকে ছোট একটা সাহায্য করতে পারবে? করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? দেখো, আমি শহর থেকে এসেছি, তুমি আমাকে শুধু ছোট্ট একটা ইনফরমেশন দিবে, কিন্তু এই কথা কাউকে বলতে পারবে না। ঠিক আছে, বলবো না, তবে তার জন্য আমাকে চকলেট খাওয়ার জন্য টাকা দিতে হবে। আপনি আমাকে 50 টাকা দিবেন, তাহলে আমি আপনাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে 100 টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার মন মতো চকলেট কিনে নিও। তবে তুমি শুধু আমাকে ছোট্ট করে একটা কথা বলো, এটা কি মেঘাদের বাড়ি? মানে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মানে আপনি মেঘাপুর কথা বলছেন? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এটা কি ওদের বাড়ি নাকি, সেটাই আমি তোমার কাছে জানতে চেয়েছি। হ্যাঁ, এটা তো মেঘাপুরেরই বাড়ি, কিন্তু সেটা জেনে আপনার কি লাভ? লাভ মিস্ত্রি হিসাব করে তোমার তো কোনো লাভ নেই। তোমার কাছে শুধু আমি ঠিকানাটা জানতে চেয়েছিলাম, আর তার জন্য তো আমি তোমাকে টাকা দিয়েছি। তাহলে এখন তুমি তোমার মুখটা বন্ধ করে এখান থেকে চুপচাপ চলে যাও। ঠিক আছে, আমি যখন আমার কাজের জন্য পারিশ্রমিক পেয়ে গেছি, তাহলে আর কথা বলে লাভ কি? আমি যাই তাহলে। এই বলে নদী সেখান থেকে চলে গেল, আর আকাশ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এদিকে মেঘা তখন ব্যালকনিতে বসে বই পড়ছিল। তখনই হঠাৎ তার চোখ পড়লো বাড়ির সামনে একটা ছেলে পায়চারি করছে। মেঘা ছেলেটাকে সেটা দেখার জন্য উঠে দাঁড়ালো, আর তখনই সে আকাশকে দেখতে পেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে ভাবতেই পারছে না আকাশ তার বাড়ির ঠিকানা কোথায় পেল। তখনই হঠাৎ তাদের দুজনের চোখাচোখি হয়ে গেল, আর তখনই আকাশ বলতে লাগলো, মেঘা, তুমি হঠাৎ করে এখানে চলে এসেছো কেন? তুমি তো জানতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটাবার তুমি আমার সঙ্গে হসপিটালে দেখা করতে গেলে না, আর চলে এসেছো সব ভালো কথা, অন্তত একটা ফোন তো করতে পারতে। আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনতে পাবে, আর বাড়ির মানুষ শুনতে পেলে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি তোমার সঙ্গে কথা বলতে। এই বলে মেঘা চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে চলে আসলো। আর তখনই আকাশ মেঘাকে বলতে লাগলো, কি সমস্যা তোমার? কি হয়েছিল তোমার? তুমি কাউকে কোনো কিছু না বলেই চুপচাপ এখানে চলে এসেছিলে কেন? তুমি তো আমার বোনকে অন্তত বলে আসতে পারতে যে তুমি বাড়িতে আসছো, বা একটা ফোন অন্তত করতে পারতে। সেটার কোনো অপশন আমার হাতে ছিল না, কারণ বাড়িতে আমাকে কখনোই মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। আর শহরে থাকলে আমি যে ফোনটা ব্যবহার করি ওটা বাড়িতে আসলে আমার ভাইয়ের কাছে থাকে। তাই এখন বলো, তুমি আমার বাড়ির ঠিকানা কোথায় পেয়েছো? বাড়ির ঠিকানা আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জোগাড় করেছি। মেঘা, তুমি এভাবে আমাকে না বলে চলে আসবে, তোমার কি একটু কষ্ট লাগেনি নাকি? কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ আমি পরিস্থিতির শিকার। আরেকটা কথা তোমাকে বলার আছে, সেটা হলো আমার ফ্যামিলির মানুষ আমাকে এখানে নিয়ে এসেছে আমার বিয়ের সম্বন্ধ করার জন্য। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি আমাকে ভুলে যাও আর এখান থেকে চলে যাও। তোমাকে ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসিনি, আর তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, সেটা তো আমি তোমাকে বলেই দিয়েছি। তাহলে এখন তুমি আমাকে এসব কথা কেন বলছো? শুধুমাত্র এই কারণেই তোমাকে এসব কথা বলছি যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনোই কিছু করতে পারবো না, সেটা তো তোমাকে বলেই দিয়েছি। তাছাড়া এখন যখন আমার ফ্যামিলির মানুষ আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছে, এখন আর কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার বাবা আর ভাইদের প্রচন্ড ভয় পাই। তোমার বাবা ভাইকে তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি তো ভয় পাই না। আমি তোমার বাবা ভাইয়ের সম্মুখীন হব, আর তাদের সঙ্গে কথা বলবো। তারপর তাদেরকে রাজি করিয়েই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এটা কোনোদিনই সম্ভব নয়, তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমার ভাই কিংবা আমার বাড়ির মানুষ যদি তোমাকে দেখতে পায় তাহলে তোমাকে একদম খুন করে ফেলবে। তোমাকে না পেয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। ভালোবাসা বিহীন মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। আকাশ, তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা না হয়ে উঠলেও
তুমি আমার বান্ধবীর ছোট ভাই, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এমন কিছু করো না যেটা তোমার আর আমার দুজনের জন্যই ক্ষতিকারক হয়। এই বলে মেঘা আসে এখান থেকে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল, কারণ তখনই তার বাবার গাড়ি বাড়িতে প্রবেশ করছিল। কিন্তু আকাশ তখনও সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। মেঘার বাবা গাড়ি থেকে নেমে আকাশকে দেখে নিজের কাছে ডেকে নিলেন। এই ছেলে, কে তুমি? আর আমার বাড়ির সামনে কি করছো তুমি? তুমি তো আমাদের এলাকার না। আঙ্কেল, আমি সত্য বলবো না মিথ্যে বলবো? আমার সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ মিথ্যে কথা বলার সাহস পায় না, আর তাই আমি আশা করব তুমিও মিথ্যে কথা বলবে না। তাহলে শুনেন শ্বশুর আব্বু, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে, কিন্তু আপনার ভয়ে এসে আমাকে তার ভালোবাসার কথা বলতে পারে না, তাই আপনার ঠিক করা ছেলের সঙ্গে বিয়ে করতেছে রাজি হয়েছে। কিন্তু এটা শুনে আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই ঢাকা থেকে এখানে চলে এসেছি আপনার মেয়েকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। যেখানে আমার ভয়ে বাঘে মশে এক কোয়ারে পানি খায়, আর এখানে তুমি কিনা আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে কথা বলছো। এত বড় দুঃসাহস তোমার! শ্বশুর মশাই, ভালোবাসার মানুষটা যদি নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যায় তাহলে একটু তো দুঃসাহসী হতে হয়। তাই আমি আপনাকে সরাসরি বললাম মেঘাকে আমি ভালোবাসি, আর আপনি যদি মেয়েদেরকে অন্য কারোর হাতে তুলে দেন তাহলে আমি আপনার বাড়ির সামনে সুইসাইড করব, আর সেটার জন্য দায়ী থাকবেন আপনি। আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার মতো দুঃসাহস ছেলে আমি জীবনে দুটো দেখেছি কিনা সন্দেহ। তোমার সাহসে তারিফ করতে হয়, তাই আমি তোমাকে বলছি তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। যা বলেছো আমার কাছে বলেছো, এই কথাটা যেন আর কেউ শুনতে না পায়। কেউ কোনো কিছু শুনতেও পারবে না, আর কেউ কোনো কিছু জানতেও পারবে না। আপনি চুপচাপ মেঘাকে আমার হাতে তুলে দেন, মেঘাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, আর কেউ কোনো কিছু জানতে পারবে না। তার মানে সহজ কথায় কাজ হবে না, বুঝতে পেরেছি। তোমার জন্য একটি উত্তম মধ্যমের ব্যবস্থা করতে হবে। এই তোরা কে কোথায় আছিস? এই ছেলেটাকে একটু উত্তম মধ্যম দে তো। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আশপাশ থেকে কিছু ছেলেপেলে দৌড়ে আসতে দেরি হলো না। ছেলেগুলো দৌড়ে এসে আকাশকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো, কিন্তু আকাশও কম যায় না। সে ছোটবেলা থেকেই বক্সিং এর ট্রেনিং নিয়েছে, তাই সেই ছেলেগুলোকে মেরে একদম চিটপটাং করে দিল। অপরদিকে মেঘা ততক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। আকাশ ছেলেগুলোকে মেরে একদম খারাপ অবস্থা করে দিয়েছে। এটা দেখে মেঘার বাবা বলতে লাগলো, এই ছেলেটা তুমি কি করবে? তোমাকে দেখে তো মশার মতো মনে হয়, কিন্তু তোমার শরীরে এত হাতির মতো শক্তি আসলো কোথা থেকে? তুমি আমার ছেলেগুলোকে মেরে কি হাল করে দিয়েছো? আমাকে দেখতে মশার মতো মনে হলেও আমার শরীরে ভালোবাসার শক্তি আছে। আমি আমার ভালোবাসাকে জয় করতে এসেছি, তাই আমাকে দুর্বল ভাববেন না। মেঘার বাবা তখন কোনো কথা না বলে চুপচাপ বাড়ির ভেতরে চলে আসলো, আর ড্রয়িং রুমে এসে চিৎকার করতে লাগলো। এই মেঘা, মেঘা কোথায় তুই? তাড়াতাড়ি এখানে, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো কি বলবে। বাইরে যে ছেলেটা এসেছে ওই ছেলেটাকে, ওই ছেলেটা নাকি তোকে ভালোবাসে। তুই এই ছেলেটাকে চিনিস? না মানে আসলে বাবা, আমি ছেলেটাকে, আমার সঙ্গে আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে, আর তখন থেকে ছেলেটা আমাকে পছন্দ করে। কিন্তু বিশ্বাস করো, এই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও এই ছেলেটাকে আশ্বাস দেইনি যে তাকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে ওই ছেলেটাকে বলে আয় এখান থেকে চুপচাপ চলে যেতে, তা না হলে কিন্তু ছেলেটার সঙ্গে খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ছেলেটাকে বলে আসছি এখান থেকে চুপচাপ চলে যেতে। তুমি উপরে যাও, বিশ্রাম নাও। এই বলে মেঘা আস্তে আস্তে বাড়ির বাইরে চলে আসলো। আকাশ তখনও বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। মেঘাকে দেখিয়ে আকাশ দৌড়ে আসলো আর মেঘাকে জড়িয়ে ধরলো। এটা দেখে মেঘা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে আর বলছে, আরে এটা তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু আগে বাবা কি বলে গেল তুমি শুনতে পাওনি নাকি? বাবা প্রচন্ড ক্ষেপে আছে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার সঙ্গে খারাপ কিছু হোক। আমি তোমায় ভালোবাসি, তোমাকে নিয়ে এখান থেকে যাব, তোমাকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ব না। দেখো, জীবনটা পুতুল খেলার নয়। তোমার বাবা মা অনেক কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করে তোমায় মানুষ করেছে। তাছাড়া তুমি ভুলে যেও না, তুমি তোমার বাবা মায়ের অনেক কষ্টের ফসল। আমি তোমার বোনের কাছে তোমার ব্যাপারে সবকিছু শুনেছি, তাই আমি চাই না তোমার বাবা মা তাদের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে ফেলুক।
তারা আমায় তখনই হারিয়ে ফেলবে তখন আমার ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য আমার জীবন থেকে হারিয়ে যাবে। মেঘা, তুমি আমার সঙ্গে চলো। তোমার বাবা আর ভাই আমার কিছুই করতে পারবে না। মেঘা তোমার সঙ্গে যাবে না, কারণ মেঘা আমার মেয়ে। মেঘা সেটাই করবে যেটা আমি তাকে করতে বলবো। তবে তোমাকে আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। তবে একটা কথা বলতে চাই, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি যদি আমার মেয়েকে সাথেই ভালোবাসো তাহলে তোমার ফ্যামিলিকে নিয়ে আসো। তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলে যদি আমার মনে হয় যে তুমি আমার মেয়েকে চোখে রাখতে পারবে, তাহলে আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দেব। আপনি আবার মিথ্যা বলছেন না তো? আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমি সত্যি সত্যি আমার বাবা মাকে রাজি করিয়ে আপনার এখানে নিয়ে আসব। আশরাফ চৌধুরী কখনো কোনোদিনও কাউকে মিথ্যা কথা বলে না, তাই তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর হ্যাঁ, তুমি যদি সত্যি মেয়েটাকে ভালোবাসো তাহলে তুমি তোমার বাবা মাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসবে, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। কথাটা শোনা মাত্রই মেঘার বড় ভাই পাশ থেকে বলতে লাগলো, বাবা, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চেনা নেই জানা নেই, যার সম্পর্কে আমরা কিছু জানি না, তার হাতে আমরা আমাদের বোনকে কোনোভাবেই তুলে দিতে পারি না। চুপ করো তুমি। ছেলেটা মেয়েকে যদি সত্যিই ভালোবাসে তাহলে সে তার ফ্যামিলিকে নিয়ে আসুক। আমি তাদের সঙ্গে কথা বলে এই ছেলেটার সঙ্গে এই মেয়েটাকে বিয়ে দেব। আব্বু, তুমি এমনটা করতে পারো না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। আমি আমার কথার বরখেলাপ তো করতে পারবো না। আপনার কথার কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে পারি না শ্বশুর আব্বু। আমি চাচ্ছি, তবে আমি কালকেই ফিরে আসব আমার আব্বু আম্মুকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, যাও তাহলে। এই বলে আকাশ সেখান থেকে চলে আসলো আর সোজা নিজের বাসায় চলে আসলো। বাসায় ফিরে আসতেই তার আম্মু তাকে বলতে লাগলো, আমি বুঝি না, তোর মাথায় ভূত ঢুকেছে নাকি? তুই কাউকে কোনো কিছু না বলে হসপিটাল থেকে সোজা কোথায় চলে গেলি, আর আজ 2 দিন পর বাসায় ফিরে আসলি? বলতো তোর কি হয়েছে? আব্বু কোথায়? আমি আব্বুর সঙ্গে কথা বলতে চাই, আর তারপরে তোমরা সব কিছু জানতে পারবে। এখন আমাকে দয়া করে বিরক্ত করো না, এমনিতেই অনেক টেনশনে আছি। তোর আব্বু তো এখনো বাসায় ফিরে আসেনি। তোর আব্বুর নাকি আজ অফিসের একটা জরুরি মিটিং আছে, ওটা শেষ করে ফিরে আসতে রাত 10টার মতো বেজে যাবে। কিন্তু কি হয়েছে তুই আমাকে বল, আমি শুনি। আমি যদি তোকে কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। আমাকে আব্বুর সঙ্গে কথা বলতে হবে। আব্বু যদি রাজি হয় তাহলে তুমিও রাজি হবে। এই বলে আকাশ সোজা নিজের রুমে চলে গেল আর অপেক্ষা করতে লাগলো কখন তার আব্বু বাড়িতে আসবে। রাত 10টা বাজতে না বাজতেই তার আব্বু বাসায় চলে আসলো আর তার আব্বুর কণ্ঠস্বর শুনে সে সোজা দৌড়ে তার আব্বুর রুমে চলে আসলো। তাকে এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তার আব্বু বলল, আরে আকাশ, কি হয়েছে তোর? তুই এভাবে হন্তদন্ত হয়ে ছুটে এসেছিস কেন? আর তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আব্বু, আমি যে তোমার একমাত্র ছেলে, তাই তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। তুমি কি আমার রিকোয়েস্ট রাখবে? অবশ্যই, কেন নয়। তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। তুই আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই সেটা তোকে এনে দিব। বল তুই কি চাস আমার কাছে? আব্বু, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটা আপুর ক্লাসমেট। আরে কি বলছিস তুই এসব? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুই তোর চাইতে বয়সে বড় একটা মেয়েকে কি করে ভালোবাসতে পারিস? দেখো আব্বু, ভালোবাসা কখনো জাতকাল পাত্র ভেদে হয় না। আমি মেয়েটাকে ভালোবাসি, এটাই সবচাইতে বড় কথা। তাছাড়া আমি হসপিটাল থেকে সোজা ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলাম, আর তার বাবা বলেছে আমি যদি মেয়েটাকে সত্যি ভালোবাসি তাহলে আমার ফ্যামিলির মানুষকে রাজি করিয়ে ওদের বাড়িতে নিয়ে যেতে। তাই আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। এখন তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসাকে মেনে নাও, আর ওই মেয়েটাকে আমার করে পেতে সহযোগিতা করো। ঠিক আছে, আমার কাছে আমার মান সম্মানের জন্য কিছুর চাইতে সবচেয়ে উপরে হলো আমার ছেলে, আর আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি। তুই যখন মেয়েটাকে ভালোবাসিস তাহলে আমরা অবশ্যই তাকে এই ব্যাপারে সহযোগিতা করব। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমার ভালোবাসাকে মেনে নেবে, তাই আমি তাদেরকে বলে এসেছি আমি আমার বাবাকে নিয়ে তারপরেই যাব। ঠিক আছে, তাহলে তুই এখন তো রুমে গিয়ে বিশ্রাম কর। আগামীকাল সকাল হলেই না হয় আমরা ওখানের উদ্দেশ্যে রওনা দিব। আকাশ তখন খুশির মনে নিজের রুমে চলে আসলো আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। অপেক্ষা করতে লাগলো কখন রাত পোহাবে আর কখন সকাল হবে,
কখন সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার পথে রওনা দেবে। সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে সে তার বাবাকে ঘুম থেকে ডেকে তুললো, আর তারপর দুজনে মিলে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লো। দুপুর 1টার দিকে তারা মেঘাদের বাড়িতে এসে পৌঁছে গেল। নায়িকার বাবা তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন, আর তখনই আকাশ তার বাবাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। মেঘার বাবা তাদেরকে দেখে উঠে সালাম প্রদর্শন করলো আর কুশলাদি বিনিময় করে বসতে বলল। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আপনাদের দোয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। যাই হোক, আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, সবকিছু একদম ঠিকঠাক আছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মূলক কথায় আসা যাক। দেখুন, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর আমাদের কমতি নেই, তবে আমি আমার ছেলেকে খুব বেশি ভালোবাসি। আমার ছেলেটা আমার কাছে কোনো কিছুর আবদার করে, তাকে আমি কখনোই সেটা না দিয়ে থাকতে পারি না। আমার ছেলেটা বলল সে আপনার মেয়েকে ভালোবাসে, আর আমি যদি আপনার সঙ্গে কথা বলতে আসি তাহলে নাকি আপনি আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিবেন। তাই আমি এক মুহূর্ত দেরি না করে চলে আসলাম। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আমি এই কথাটাই আপনার ছেলেকে বলেছি, কারণ চেনা নেই জানা নেই একটা ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়ের ভবিষ্যৎ বলে কথা। মেঘা আমার একমাত্র মেয়ে। মেঘার মা মারা যাওয়ার পর মেয়েটাকে আমি অনেক কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করে মানুষ করেছি। তাছাড়া আমি এলাকার সবচাইতে ধনী ব্যক্তি, তাই আমার শত্রুপক্ষ অনেক বেশি। আমার মেয়েটার নিরাপত্তার জন্য আমি ঢাকায় রেখে পড়াশোনা করার মাঝে মাঝে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসি। এভাবেই কথা চলছিল তাদের মধ্যে, আর তখনই সেখানে মেঘার বড় ভাই এসে উপস্থিত হয় আর তাদের কথাবার্তা শুনে বলতে থাকে। বাবা, তোমাকে না আমি বললাম মেয়েটাকে আমি আমার বন্ধুর সঙ্গে বিয়ে দেব, কিন্তু তুমি আমার কথা না শুনে আবার ওই ছেলের বাবার সঙ্গে কেন কথা বলেছো? কারণ এই ছেলেটা আমার মেয়েটাকে ভালোবাসে, আর আমি এটা খুব ভালো করে জানি যে আমার মেয়েটা সেখানেই সব থেকে বেশি ভালো থাকবে, যেখানে আমার মেয়েটা ভালোবাসায় ভালো থাকতে পারবে। বাবা, তুমি এটা খুব ভালো করেই জানো আমি আমার বলা কথা কখনো ফিরিয়ে নেই না, তাই আমি এই বিয়েটা মেনে নিতে পারলাম না। এই ছেলে, তুমি যদি নিজের ভালো চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যাও, আর আমার বোনকে বিয়ে করার চিন্তাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। সরি মাই ডিয়ার শালাবাবু, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমি আপনার বোনকে ভালোবাসি। আমার ভালোবাসা এতটাও সস্তা নয় যে আপনি বলবেন আর আমি আমার ভালোবাসাকে ত্যায্য করে চলে যাব। আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি। তার মানে সোজা কথায় কাজ হবে না? সোজা কথায় যদি কাজ না হয় তাহলে যে কিভাবে কাজ করাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। শালাবাবু, এসব ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি কোনো কিছু ভয় পাই না। আমি ভালোবাসি, আর ভালোবাসাকে কিভাবে জয় করতে হয় সেটা আমি জানি। তার মানে তোকে যাই কিছু বলি না কেন তুই কোনো কথাই শুনবি না, ঠিক করে নিয়েছিস? ঠিক আছে, এখানে আমার বাবা বসে আছে বলে তোকে এখনো এখানে আস্ত বসে থাকতে দিচ্ছি, তা না হলে এতক্ষণে তোর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতাম। দেখুন ভাই সাহেব, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আপনার ছেলে বলে এখনো আমি এগুলো সহ্য করছি, কারণ আপনার মেয়েকে আমার ছেলে ভালোবাসে, তা না হলে আমরাও কিন্তু প্রতিপত্তি কম নয়। আপনার ছেলে একথা বলে এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না। ভাই সাহেব, আপনি প্লিজ শান্ত হন, বিষয়টা আমাকে দেখতে দেন। রাজ, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তুমি ভুলে যেও না এখানে তোমার ছোট বোনের বিয়ের সম্বন্ধ চলছে। হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছি যে আমি আমার বোনের বিয়ে আমার বন্ধুর সঙ্গে ঠিক করেছি, আর আমার বন্ধুর সঙ্গেই আমার ছোট বোনের বিয়ে হবে। কারণ এলাকায় আমাদের শত্রু অনেক, তাই ভালো থাকার জন্য আমাদের পার্টি বড় করার প্রয়োজন আছে। আর আমিও ঠিক করেছি মেঘাকে আমি আমার বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মেঘার সমস্ত সুরক্ষার দায়িত্ব আমি নেব। আজ এই কথাগুলো আর নিতে পারছিল না, কারণ সে কোনো কথা বললে সেটার বরখেলাফ হলে সে একদমই সহ্য করতে পারে না। তাই সে প্রচন্ড রকম খেপে গেল, আর তখনই আকাশের শার্টের কলার ধরে ফেলল। আর এটা দেখে আকাশ অনেক রেগে গেল। তোকে বললাম না তুই চুপচাপ এখান থেকে চলে যা, আমার বোনকে তুই কোনোদিনই বিয়ে করতে পারবি না। শার্টের কালারটা ছেড়ে দেন বলছি। আপনি আমার হবু শালাবাবু, তাই এখনো সম্মান দিয়ে কথা বলছে, কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই, আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে থ্রেট দেস? আমি তো তোকে বললাম তুই এখান থেকে চলে যা, আমার বোন তোকে বিয়ে করবে না। আপনার বোন আমাকে বিয়ে না করলেও আমি আপনার বোনকেই বিয়ে করব ডিয়ার শালাবাবু। এই বলে আকাশ এক ঝটকায় রাজের হাতটা তার শার্টের কলার থেকে ছাড়িয়ে নিল, আর রাজ তখন রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল।
আর তখন মেঘার বাবা আর আকাশের আব্বু দুজনে মিলে গল্পগুজব করতে লাগলো। তারা ঠিক করলো আগামীকাল সকালেই মেঘা আর আকাশের বিয়ে দিয়ে এখান থেকে মেঘাকে নিয়ে যাবে, তাই আজকের রাত তারা এখানেই থাকবে। অপরদিকে মেঘা আকাশকে পাবে আর আকাশ মেঘাকে পাবে। এতে তাদের আনন্দ যেন আর বাধা মানছিল না। তারা মনে মনে অনেক আনন্দিত হলো যে দুজন দুজনকে পেতে চলেছে, তা আবার পরিবারের সম্মতিতে। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। আকাশ সন্ধ্যার দিকে বাসার বাইরের বাগানটার দিকে হাঁটছিল, আর তখনই হঠাৎ দেখতে পেল কেউ একজন ঘাসের উপরে শুয়ে আছে। এটা থেকে আকাশ অনেকটা ভয় পেয়ে গেল। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু সে চেহারাটা দেখতে পারছিল না। তাই সে লোকটাকে উল্টানো, আর তখনই দেখতে পেল এটা আর কেউ নয়, মেঘার বড় ভাই রাজ। তার নিঃশ্বাস এখনো চলছে, তার পেটে কেউ ছুরি কাত করে যে তখনই আকাশ সেই ছুরিটা রাজের পেট থেকে বের করতে যাবে, আর এটা মেঘা দেখে ফেলে। মেঘা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে আসে আর আকাশকে চড় মারতে মারতে বলে, এটা তুমি কি করলে? তুমি আমাকে পাওয়ার জন্য আমার বড় ভাইকে খুন করে ফেলেছো। ছি 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 আকাশ, তোমার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। মেঘা, তুমি আমায় ভুল করছো। আমি এসব কিছুই করিনি। আমি এখানে হাঁটছিলাম আর তখনই দেখতে পাই ভাইয়া এখানে উগ্র হয়ে শুয়ে আছে, আর আমি তাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কারণ তার নিঃশ্বাস এখনো চলছে। তাই আমি তাকে নিয়ে হসপিটাল যাওয়ার চেষ্টা করছিলাম। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করো না। আমাকে বোকা পেয়েছো নাকি তুমি? এখান থেকে চলে যাও, আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। তুমি আমার ভাইয়ের খুনি। এই বলে মেঘা চিৎকার করতে থাকলো। মেঘার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে আসলো, আর সবাই মিলে রাজকে নিয়ে হসপিটালে চলে গেল। আর এদিকে আকাশ তখনও মেঘাদের বাড়িতেই আছে। তখন আকাশের বাবা তার সামনে এসে দাঁড়ালো আর বলল, আকাশ, তোকে কেউ বিশ্বাস করুক না করুক আমি বিশ্বাস করি, কারণ তুই আমার সন্তান। আমি জানি তুই এরকম করতে পারিস না। তুই আমাকে খুলে বল তো কি হয়েছিল ওখানে। অতঃপর আকাশ তার আব্বুকে সবকিছু খুলে বলল, আর সবকিছু শুনে তার আব্বু তাকে বলল, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আগের রাত সুস্থ হয়ে যাক, তারপর তার মুখ থেকে সবকিছু শুনবে, তখন আর কেউ তোকে ভুল বুঝবে না। কিন্তু আব্বু, মেঘা এভাবে আমাকে ভুল বুঝলো, এটা তো আমি মেনে নিতে পারছি না। মেঘাকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষের আঘাত সহ্য করা যায় না। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আল্লাহ নিশ্চয়ই রাজকে আমাদের মধ্যে ফিরিয়ে আনবে, আর সমস্ত সত্যটা সবার সামনে তুলে ধরবে। হ্যাঁ, সেটাই। এখন তার অপেক্ষা করা আর ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই। আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়েছি। আল্লাহর যেটা ভালো মনে হয় আল্লাহ সেটাই করুক। আমি আল্লাহর বিরুদ্ধে কখনোই যাব না। এই বলে আকাশ আর তার আব্বু হসপিটালে চলে আসলো। এদিকে অপারেশন থিয়েটারে রাজের অপারেশন চলছে। মেঘা আর তার আব্বু হসপিটালের ঘরে ধরে বসে আছে। আকাশের আব্বু আস্তে আস্তে মেঘার বাবার পাশে গিয়ে দাঁড়ালো, আর তারপর উনার কাঁধে হাত রেখে বলতে লাগলো, দেখুন ভাই সাহেব, আমার ছেলেটা আপনার মেয়েকে ভালোবাসে, এই কথা সত্যি, কিন্তু তার মানে এই নয় যে আমার ছেলে আপনার মেয়েকে খুন করতে পারে। আমি আমার ছেলেকে এই শিক্ষা দেইনি। আমি জানি সেটা, আমি এটাও জানি যে বাইরের আমার শত্রুর কোনো অভাব নেই। আমি জানি আমার কোনো শত্রু এই কাজটা করেছে, কিন্তু মেঘাকে এই কথাটা বোঝাতে পারছি না, কারণ সে তার ভাইকে খুব ভালোবাসে। আল্লাহর কাছে দোয়া করুন আমার ছেলেটা ভালোই আপনাদের কাছে ফিরে আসুক। তারপর মেঘা নিজের ভাইয়ের মুখ থেকে সবকিছু শুনলেই বিশ্বাস করতে পারবে। হ্যাঁ, এখন থেকে তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটাই করবেন। এতক্ষণ এই কথাগুলো মেঘা পাশ থেকে শুনছিল, কিন্তু তখন আর সে এই কথাগুলো সহ্য করতে পারলো না, তাই চিৎকার করে বলে উঠল, আপনারা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমি আপনাদের আর এক মুহূর্ত এখানে সহ্য করতে পারছি না। আপনার ছেলে আমার ভাইয়ের খুনি। আপনার ছেলে আমাকে পাবে না বলে আমার ভাইকে খুন করার চেষ্টা করছিল। মেঘা, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। তোমার ভাই সুস্থ হোক, তারপর থেকেই সবকিছু জেনে নিও। আমার ছেলে তোমাকে ভালোবাসে, কিন্তু কখনোই তোমার ভাইয়ের খুনি হতে পারে না। সেটা আমার ভাই সুস্থ হলেই জানা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের এখানে সহ্য করতে পারছি না। আপনারা এখান থেকে চলে যান। ঠিক আছে মা, আমরা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। একদিন তুমি নিজেই নিজের ভুল বুঝতে পারবে, এবং আমার ছেলের কাছে তুমি নিজেই ফিরে যাবে। সেই ভরসা নিয়েই আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমি আমার ছেলেকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। এই কথা বলে আকাশের আব্বু মেঘার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলো। কিন্তু আকাশের মন পড়ে রয়েছে মেঘার কাছে। সে কোনোভাবেই এখানে শান্ত থাকতে পারছে না। মেঘা তাকে ভুল বুঝলো, তাতে তার কিছুই যায় আসে না।
কিন্তু সে মেঘাকে পছন্দ করে, ভালোবাসে। মেঘাকে ছাড়া তার সময় যেন কাটতেই চাইছে না। সে কখন মেঘাকে নিজের করে পাবে সেই চিন্তায় সুখে মরছে। ব্যালকনিতে বসে বসে শুধু এই চিন্তাই করছিল। তখনই আকাশের আম্মু সেখানে আসলো আর তাকে এরকম বিষণ্ণ মনে বসে থাকতে দেখে বলল, বাবা, তুই এভাবে মন খারাপ করিস না। তুই আমাদের সন্তান। আমরা জানি তুই এরকম কোনো কাজ করতে পারিস না। মেঘা, ভাইকে সুস্থ হতে দে। মেঘার ভাই নিজের মুখে সবটা বললে মেঘা অবশ্যই সেটা বিশ্বাস করবে। হ্যাঁ আম্মু, আমি শুধু সেটার জন্যই অপেক্ষা করছি। ভালোবাসার মানুষের কাছ থেকে সব কিছু সহ্য করা যায়, কিন্তু তার অবহেলা, অপমান, লাঞ্ছনা এগুলো সহ্য করা যায় না। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ সময় চলে গেল। ইতিমধ্যে মেঘার বড় ভাই রাজ মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আজ ডাক্তার পারমিশন দিয়েছে রাজের সঙ্গে কথা বলার। ভাই এখন তোর শরীর কেমন আছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বোন, আমি এখন আল্লাহর রহমতে ভালোই আছি। তোদের কি অবস্থা? তোরা কেমন আছিস? এই তো ভাইয়া, আমরাও ভালো আছি। তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুই এতদিন সুস্থ হসনি তাই জিজ্ঞেস করতে পারিনি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর এই অবস্থা কে করেছে? আসলে সেদিন রাতের বেলায় আমি বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। তখনই পিছন থেকে কেউ একজন আমাকে আক্রমণ করে, আর আমি পিছন ফিরে তাকিয়ে দেখি ওরা ডাকাতের দল ছিল। ওরা আমার কাছ থেকে আমার বাড়ির দলিল আর ব্যাংকের সমস্ত ডকুমেন্ট চাইছিল, কিন্তু আমি সেগুলো তাদের দিতে অসম্মতি জানাই, আর তখনই তারা আমাকে ছুরিঘাত করে। ভাইয়া তুমি ভুল কিছু বলছিস না তো? তুই ঠিকঠাক ভেবে বল, ওটা কি আকাশ ছিল? না, ওটা আকাশ কেন থাকতে যাবে? তাছাড়া আকাশ কেন এই কাজ করতে যাবে? আকাশ তো তোকে ভালোবাসে আর তোকে নিজের করে পেতে চায়। আকাশ তো তখন ওখানে ছিল না। কিন্তু আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আকাশের হাত রয়েছে। তুই তো আমাকে আকাশের সঙ্গে বিয়ে দিতে না করেছিস। আমার তো মনে হয় তাই আকাশ এরকম করেছে। আরে না, একদমই নয়। আকাশ সেরকম করতেই পারে না। আকাশ যথেষ্ট ভদ্র আর ভালো একটা ছেলে। আমি ওই লোকগুলোকে চিনি, ওরা আমাদের এলাকারই। আমি ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে কি আমি শুধু শুধু আকাশকে ভুল বুঝলাম? আকাশ তো অনেকবার বলছিল সে এরকম কিছুই করেনি, কিন্তু আমি তো তার কোনো কথাই বিশ্বাস করলাম না। সে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায়, আর তুই তার সঙ্গে আমাকে বিয়ে দিতে চাস না। তাই তো আমি ভেবেছি সে হয়তো এর জন্যই তোকে মেরে ফেলার চেষ্টা করেছে। আরে না, একদমই নয়। আকাশ অনেক ভালো ছেলে, সে সত্যি তোকে অনেক ভালোবাসে। আকাশকে তুই অযথাই ভুল বুঝলি। তুই এক্ষুনি আকাশকে ফোন কর আর ওকে সরি বল। কিন্তু ভাইয়া, আমি ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। এইভাবে সরি বললে হবে না। আমার মনে হয় ওর সঙ্গে সরাসরি দেখা করে তারপরে ওর সঙ্গে কথা বলা উচিত। তা না হলে ও অভিমান করেই বসে থাকবে। ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর। আমি এখন মোটামুটি সুস্থ, আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তুই এক্ষুনি আকাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দে, আর সেখানে গিয়ে সরাসরি তার সঙ্গে কথা বল। কিন্তু ভাইয়া, এইভাবে আমি একটা মেয়ে হয়ে তার বাড়িতে চলে যাওয়াটা কি ঠিক হবে? মানে লোকে কি বলবে? ভালোবাসা হারিয়ে গেলে কেউ ভালোবাসা এনে দেবে না। তাই লোকের কথায় কান না দিয়ে তোর নিজের জন্য যেটা ভালো হয় তুই সেটা কর। আমি তোকে বলছি, তুই আকাশের সঙ্গে দেখা কর, তাকে সরি বল। আকাশ অনেক ভালো ছেলে, কাঁচা আছে, তোকে অনেক ভালোবাসবে। তুই সরি বললে ছোট হয়ে যাবি না, কিন্তু তুই সরি বললেই সে তোর জীবনে আবার ফিরে আসবে। সত্যি আকাশ থেকে অনেক ভালোবাসে আর অনেক ভালো রাখবে। ঠিক আছে ভাইয়া, তুই নিজের খেয়াল রাখিস। আমি তাহলে আসছি। তাই সবার আগে মেঘা তার ভাইয়ের সঙ্গে কথা বলতে গেল। এই বলে মেঘা তখনই হসপিটাল থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আর সেখানে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টার মতো বেজে গেল। সে আকাশের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর তখনই কলিং বেল চাপ দিল। কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণ পরই রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া তখন মেঘাকে দেখতে পেয়ে বলল, আরে দোস্ত, কি ব্যাপার হঠাৎ তুই? তাছাড়া এত রাতে আমার বাড়িতে কেন? সব কথা পরে হবে। তুই আগে আমাকে এইটা বল যে আকাশ কোথায়? আমি আকাশের সঙ্গে এক্ষুনি একবার কথা বলতে চাই। তার সঙ্গে কথা বলাটা আমার জন্য খুবই জরুরি। কেন, কি হয়েছে সেটা তো আগে আমাকে বল, আমি শুনি। তারপর নয় তোকে আকাশের সঙ্গে কথা বলার ব্যবস্থা করিয়ে দেবো। আসলে তুই তো শুনেছিস আমার ভাইকে কেউ একজন হত্যা করার চেষ্টা করেছে। আমি ভেবেছিলাম সেটা আকাশ করেছে, কিন্তু আজকেই ভাইয়ার সঙ্গে ডাক্তার কথা বলার অনুমতি দেয়, আর আমি ভাইয়ার সঙ্গে কথা বলে জানতে পারি ওটা আকাশ ছিল না, ডাকাত দলের কেউ ছিল যারা আমাদের ক্ষতি করতে চায়।
দেখি তো আমার ভাইটা সত্যি তোকে কতটা ভালোবাসে। আর শোন, আমার ভাই আর যাই করুক কখনো কোনো মানুষকে খুন করতে পারে না, সেটা যদি তার যমজ শত্রু হয়ে থাকে। আমার ভাই সত্যিই তোকে অনেক ভালোবাসে রে। হ্যাঁ, কিন্তু এখন আকাশ কোথায় আছে সেটা আমাকে বলো। আকাশের সঙ্গে এক্ষুনি আমাকে কথা বলতে হবে। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর এরকম ভুল করতে চাই না। উপর দিয়ে ডান দিকে 2 নম্বর রুমটা আকাশের, ওখানে গিয়ে ওর সঙ্গে কথা বল। মেঘা তখন আর কোনো কথার উপেক্ষা না করে সেখান থেকে সোজা উপরে চলে গেল। রুমে গিয়ে দেখতে পেল আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর বিষণ্ণ মনে বাইরের দিকে তাকিয়ে আছে। মেঘা তখন আকাশের ঘাড়ে হাত রাখলো। এটা দেখে আকাশ অনেকটা চমকে গেল। পিছন ফিরে তাকিয়ে দেখলো মেঘা তার সামনে দাঁড়িয়ে আছে। সে মেঘাকে দেখেই বলল, মেঘা, তুমি এখানে? হ্যাঁ, আমি আকাশ। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ভুল বুঝে আমি এতগুলো কথা শুনিয়েছিলাম, কিন্তু আমি ভাইয়ের সঙ্গে আজ কথা বলেছি। ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওটা তুমি ছিলে না। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আরে পাগলি মেয়ে, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? আমি জানতাম ওই কাজটা আমি করিনি, তাই আমি তোমার কথায় কিছু মনে করিনি। তাছাড়া আমি এটাও জানতাম যে তুমি তোমার ভাইয়ার সঙ্গে কথা বলে বুঝতে পারবে ওখানে আমার কোনো দোষ ছিল না। হ্যাঁ, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওগুলো আমাদের শত্রুপক্ষ ছিল। প্লিজ তুমি আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমাকে ভুল বুঝবো না। তাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তেই ক্ষমা করতে পারি, যদি আজই তুমি আমায় বিয়ে করো। বিয়ে যখন তোমাকেই করতে হবে তখন তো সময়ের অপেক্ষা করে লাভ নেই। তুমি যখন বলবে তখনই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কারণ আমি বুঝে গেছি তুমি সত্যিই আমাকে ভালোবাসো। আকাশ, তুমি কোনোদিনও আমায় ছেড়ে যাবে না তো? তোমায় ছেড়ে যাওয়ার আগে যেন এই জীবন চলে যায়। ম্যাডাম, আমি তোমায় ভালোবাসি, তোমায় ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি সারা জীবন তোমার ভালোবাসায় বেঁচে থাকতে চাই। তখন মেঘা আকাশকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। এটা দেখে আকাশ বলে, এই পাগলি মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? ভালোবাসার মানুষকে পেতে চলেছো, এটা তো অনেক খুশির খবর। এখন কান্না করো না প্লিজ। তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি কখনোই এরকম করব না। আচ্ছা বাবা, ঠিক আছে, এইবার তুমি একটু হাসো। তোমাকে এভাবে কান্না করতে দেখলে আমার একদম ভালো লাগে না। তোমাকে হাসি মুখে দেখে আমি ভালোবেসেছিলাম, এখন যদি তুমি কান্না করো তাহলে কি আমার একটু ভালো লাগবে? প্লিজ একটু হাসো। এই যে আমি হাসলাম, এবার তো হলো। হ্যাঁ, সব সময় এরকম হাসি খুশি থাকবে। এখন নিচে চলো, আব্বু আম্মুকে গিয়ে বলি বিয়ের ব্যবস্থা করতে। যাবো তো অবশ্যই, তার আগে আমার একটু আদর করা ভালোবাসা দাও, তারপর যাব। তুমি যদি আমায় এখন আদর না করো তাহলে যাব না। উম, উম, এবার তো হলো, এখন চলো বাকি আদর ভালোবাসা সব বাসর রাতেই সুদে আসলে পুষিয়ে দেব। এখন চলো আগে বিয়ের ব্যবস্থাটা তো করি। অতঃপর আকাশ মেঘাকে নিয়ে নিচে চলে আসলো। তারপর সোজা তার আব্বুর রুমে চলে গেল আর তার আব্বুকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তার আব্বু বলল, ঠিক আছে, তোমরা যখন দুজনকে বিয়ে করতে রাজি আছো তখন তো আর আমাদের কোনো সমস্যা নেই। তবে মেঘা, তোমার আব্বু তো এই বিয়েতে রাজি ছিল, তাই আমি তোমার আব্বুর সঙ্গে একটু কথা বলি আর তারপরে তোমাদের জানাচ্ছি। ঠিক আছে আব্বু, আপনি তাই করুন, কারণ আমিও তো আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবারও তো ইচ্ছে অনিচ্ছা বলে একটা ব্যাপার আছে। অতঃপর আকাশের আব্বু মেঘার বাবাকে ফোন দেয় আর মেঘার বাবা তখন বলে, ঠিক আছে ভাই সাহেব, তাহলে আপনি সব কিছুর আয়োজন করুন। আমি আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছে যাব। আমরা দুজন দাঁড়িয়ে থেকে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেখাবো। এটা তো আমার কতদিনের স্বপ্ন ছিল, কিন্তু একটাই আশা রয়ে গেল, ইচ্ছে মিল মহা ধুমধামের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দেব। কিন্তু অ্যাক্সিডেন্টলি সেটা তো আর সম্ভব হচ্ছে না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা পরবর্তীতে আবার বড় করে অনুষ্ঠান করব। হ্যাঁ সেটাই, আপনি যখন তাড়াতাড়ি করে ঢাকায় চলে আসুন আর এদিকে আমি সবকিছুর বন্দোবস্ত করে। এই বলে দুজনে কথা বলা শেষ করে ফোন কেটে দিল। আর তারপর আকাশের আব্বু বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট করলো। আর দেখতে দেখতে সন্ধ্যার মধ্যেই কাজী সাহেব আর মেঘার বাবা চলে আসলো। তারপরেই তাদের বিয়ের কাজ সুসম্পন্ন হয়ে গেল। মেঘার বাবা নিজের হাতে মেঘাকে আকাশের হাতে তুলে দিল আর বলল, তুমি আমার মেয়েটাকে সত্যিই ভালোবাসো, এটা আমি এখন বুঝতে পেরেছি। তাই আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমি আশা করব তুমি আমার মেয়েটাকে ভালো রাখবে। ইনশাল্লাহ আব্বু, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনারা শুধু আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমরা দুজনে দুজনের ভালোবাসায় ভালো থাকতে পারি।
হ্যাঁ, সেটা তো অবশ্যই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। ভালো হোক তোমাদের পরবর্তী দিনগুলো। দুজনে অনেক ভালো থেকো। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। তারপর সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে সবাই নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়লো। আর এদিকে রিয়া নিজের হাতে তার ছোট ভাই আর বান্ধবীদের জন্য বাসর ঘর সাজিয়েছে। এদিকে মেঘাকেও রিয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর তখনই আকাশ রুমে আসলো। রুমে এসে রিয়াকে রুমে দেখতে পেয়ে সে বলতে লাগলো, আরে কি ব্যাপার আপু, তুই আমার রুমে এখনো কি করছিস? রাত 11টা বেজে গেছে। তাড়াতাড়ি আমার রুম থেকে বের হওয়ার আর আমার বউটাকে আমার সঙ্গে একটু সময় কাটাতে দে। তোর বউ তোর কাছেই থাকবে। আমি তোর রুমটাকে একটু মানুষ করে দিতে এসেছিলাম। এই রুমে কি মানুষ থাকে নাকি পশু থাকে? সেটা তো মাঝে মধ্যে ভেবে পাই না। তারপর মাঝে মধ্যে আমি গুছিয়ে দিই, চাই বলে একটু ভালো থেকি। শোন, এখন থেকে আর তোকে এসব কিছু করতে হবে না। আমার বউ চলে এসেছে। এখন থেকে আমার বউ নিজেই এই সব কিছু করতে পারবে। তাই এখন থেকে তুই এগুলো থেকে অবসর পেলি। হ্যাঁ, এখন তো না পেয়ে একটা জিনিস পেয়েছিস, সেটা হলো তোর বউ। এখন তোর বউ তোর সব কাজ করে দেবে। এখন আর আম্মুকেও লাগবে না, আর আপুকেও লাগবে না। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। এখন আর তোদের কাউকে আমার কোনো প্রয়োজন হবে না। এখন আমার বউ আছে। এখন আমার সব কাজ আমার বউ নিজেই করে দিতে পারবে। এখন তুই কোনো কথা না বলে চুপচাপ আমার রুম থেকে বের হয়ে চলে যাবি কি? এখন আমি আমার বউয়ের সঙ্গে সময় কাটাবো। রিয়া তখন মুখটাকে একটা শয়তানি মার্কা ভেঙচি দিয়ে সেখান থেকে চলে গেল। আর তখনই মেঘা বিছানা থেকে নেমে এসে আকাশকে পা ছুঁয়ে সালাম করতে গেল। তখনই আকাশ তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আরে এটা তুমি কি করছিলে? তুমি আমার ভালোবাসার মানুষ। তোমার জায়গা সবসময় আমার বুকে। তুমি কেন আমাকে পায়ে ছুতে গেছিলে? আরে এটা তো একটা রিচুয়াল। বিয়ের দিন বাসর রাতে নতুন বউ তার স্বামীকে পা ছুঁয়ে সালাম করে। তুমি আমাকে সেটা করতে দিলে না কেন? আমাকে এটা করতে দাও। এসব সেকেলে রিচুয়াল আমি মানি না। আমার বউয়ের জায়গা আমার বুকে। আমার বউ কেন আমাকে পায়ে ছুতে যাবে? আমি আমার বউকে কখনোই সে গেলে মানুষের মতো দাসীতে রূপান্তরিত করতে চাই না। আগের যুগের মানুষ বউকে পা ছুঁয়ে সালাম করাতো আর বাড়ির সব কাজ করাতো। এক কথায় বলতে গেলে বউ ছিল তখনকার যুগের বাড়ির কাজের মেয়ে। কিন্তু আমি আমার বউকে সেরকমটা করতে চাই না। আকাশ শোনো, চোখ যতই বদলে যাক না কেন, বউরা সব সময় ঘরের কাজ করে, স্বামীর সেবা যত্ন করে, সংসার সামলায়, এটাই স্বাভাবিক। আমি সেরকমটা মানি না। আমার বউ আমার মতোই স্বাধীন থাকবে। তো আর যখন ইচ্ছা হবে কাজ করবে, যখন ইচ্ছা হবে না কাজ করবে না। তাছাড়া তার যদি কোনো কাজ করতে সমস্যা হয় তাহলে বাড়িতে কাজের লোক আছে, তারা করে দেবে। কিন্তু আমার বউকে আমি কখনোই আগের যুগের মানুষের মতো বানাতে চাই না। আর আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার বউকে তোমার যেইভাবে ইচ্ছে রাখতে হয় সেইভাবেই রেখো। আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু এখন তো দরজাটা বন্ধ করে আসো। ধুর, যা, এটা তো আমি ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দরজাটা বন্ধ করে আসছি। এই বলে আকাশ মেঘাকে ছেড়ে দিয়ে দরজাটা বন্ধ করলো। আর তারপরেই মেঘার কাছে চলে আসলো। ও ম্যাডাম, হবে নাকি এক রাউন্ড? চলুন না, এক রাউন্ড খেলা যাক। এটা তুমি আমাকে কেন বলছো? তুমি তো হয়। ও মা, তাই নাকি? তাহলে সেটা আপনি আগে আমাকে বলবেন না? তাহলে তো আমি আরো অনেকক্ষণ আগে শুরু করে দিতাম। এই বলে আকাশ মেঘাকে কোলে তুলে নিল আর ধপাস করে বিছানার উপরে ছেড়ে দিল। তখনই মেঘা চিৎকার দিয়ে উঠলো, বা উমা গো, বাবা গো, মরে গেলাম গো, আমার কোমরটা যে ভেঙে গেল। তোমার আমি ঠিক করে দিব। এখন চুপ, একটাও কথা বলবে না। বাড়িতে অনেক মানুষ আছে, শুনতে পেলে কি বলবে? তাই বলে তুমি আমাকে এমন করে ধপাস করে বিছানার উপর ফেলে দেবে নাকি? আমার কোমরটা তো একদম ভেঙে গেল। কিন্তু তখন আকাশ মেঘার কোনো কথা না শুনে মেঘার উপর শুয়ে পড়লো। আর তারপর তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তারপর আর কি, দুজন দুজনের মধ্যে হারিয়ে যেতে থাকলো। তখনই মেঘা বলতে লাগলো, আরে কি করছো তুমি? এত জোরে কেউ করে নাকি? খুব ব্যথা লাগছে তো। তাছাড়া এত জোরে করলে তো খাট ভেঙে নিচে পড়ে যাব। আরে নিজের ভালোবাসার জিনিসটাকে এতদিন পর কাছে পেয়েছি, এখন কি আর মনকে বাধা দিয়ে মানিয়ে রাখা যায় নাকি? আর খাট ভেঙে নিচে পড়বে না। এটা সেগুন কাঠের খাট, কিছুদিন আগেই বানানো হয়েছে স্পেশালি তোমাকে বিয়ে করব বলে। ওরে বাবা, বাবারে বাবা, তুমি এরকম একটা রোমান্টিক, এতটা রোমান্টিক, সেটা তোমার সত্যি জানা ছিল না। তাহলে থেমে আছো কেন? আরো জোরে দাও, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি।
সিনিয়রদের বিয়ে করার মজাটাই আলাদা। ওদেরকে কোনো কিছু শিখিয়ে দিতে হয় না, ওরা নিজের থেকেই সব জানে। ইনফ্যাক্ট ওরা অনেক সাহায্য করে। তাই বুঝি। তাহলে আরো আগে কেন বিয়েটা করলে না? কেন এতদিন আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত রাখলে? আরো আগে বিয়ে করলে তো আরো আগেই ভালোবাসাটা পেতে পারতাম। আরও আগে যদি তোমার সঙ্গে আমার পরিচয় হতো তাহলে আরও অনেক আগেই তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসতাম আর তোমার সঙ্গে T20 খেলতাম। জানো, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমার ইচ্ছে হয়েছিল যেভাবেই হোক একটু পটিয়ে নিয়ে বিয়ে করতে না পারলেও অন্তত এক রাউন্ড খেলতে। মানসিকতা এইরকম তুমি আমাকে করতে, বিয়ে না করে আমার সঙ্গে রিলেশন করতে? ছি ছি। আরে ভাই, ছিছি করার কি আছে? এখন তো তোমার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে, এখন তো তুমি পার্মানেন্টলি আমার হয়ে গেছো। আর যখনই আমার মন চাইবে তখনই আমি তোমার সঙ্গে খেলতে পারবো। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এখন আমি ফর্মালিটি, তোমার যখন মন চাইবে তখনই তুমি আমার সঙ্গে T20 খেলতে পারবে। কিন্তু তুমি যে এই কথাটা বললে ওটা কিন্তু আমার একদমই হজম হলো না। ওটা কিন্তু একদম খারাপ একটা কথা। আরে ভাই বাদ দাও সেসব কথা, ওসব কথা বলে এখন এই রোমান্টিক সময়টাকে নষ্ট করো না। এখন এই রোমান্টিক সময়টাকে ভালোভাবে পার করতে দাও। কিন্তু জানো না আমার যে আজ কি ভালো লাগছে তোমাকে এভাবে আদর করতে পেরে। আমারও খুব ভালো লাগছে। পরে কিন্তু আবার বলতে পারবে না আমার কোমর ব্যথা করছে, আমার পেট ব্যথা করছে, তাহলে কিন্তু খারাপ হবে। আরে বাবা, একদমই নয়। আমি এসব কথা কখনোই বলবো না। 1 ঘন্টা খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। যেন আমার বডি ফিগার দেখে আমার বন্ধুরা সব সময় বলতো আমি নাকি অনেক সময় নিয়ে খেলতে পারবো। কিন্তু তখন আমি এই কথাটা বিশ্বাস করতাম না আর ওদেরকে বকাঝকা করতাম। কিন্তু আজ আমার এই কথাটা সত্যি মনে হচ্ছে। তুমি আমাকে যতই ভালোবাসা দিচ্ছ আমার মনে হচ্ছে যেন এটা কম হয়ে যাচ্ছে, আরো চাই। তাই বুঝি? তাহলে তো আজ রাতে তোমাকে 3 বার আদর করব, নিতে পারবে তো? অবশ্যই পারবো। তুমি যেতে পারলে আমি নিতে পারবো না কেন? তুমি আমাকে যত বাড়ি দিবে আমি তত বাড়ি নিব। তোমার আদর খেতে আমার খুব ভালো লাগছে। এভাবেই চলতে থাকলো তাদের রোমান্টিক সিন। সারা রাত ধরে দুজন দুজনকে আদর করলো আর ভালোবাসে ঘুরিয়ে রাখলো। ফজরের আজান দিবে এমন সময় দুজনে গোসল করে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘা তার শাশুড়ি মায়ের সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করছিল। আর তখনই রিয়া ঘুম থেকে উঠে রান্নাঘরের এদিকে আসে। মেঘাকে রান্নাঘরে দেখে রিয়া বলতে থাকে, ওরে বাবারে, বাবা এখনো সকাল 8টা বাজলো না আর নতুন বউ দেখি রান্নাঘরে চলে এসেছে শাশুড়ি আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করার জন্য। তো কি করব? তুমি তো আর রান্না করতে আসবে না। তাছাড়া আমার কাজের লোকের হাতে খাবার খেতে একদম ভালো লাগে না। তাই নিজেই চলে আসলাম শাশুড়ি আম্মুকে একটু রান্নার কাজে সাহায্য করার জন্য। দেখলি তো মেয়েটা কত লক্ষ্মী। তোকে তো আমি কোনোদিন কোনো কাজের কথা বললেও করাতে পারি না। আমি 1000টা কাজ করে দিলেও তোমার মন আমি কোনোদিনও পাবো না, কারণ আমি আর তোমার পুত্রবধূ নেই যে অল্প কাজ করলেও অনেক সুনাম অর্জন করতে পারবো। দেখ, একদম ফালতু বকিস না। মেঘা, মেয়েটা সত্যি অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। নাস্তা বানানো প্রায় হয়ে এসেছে। তুই সবাইকে ঘুম থেকে ডেকে তুলে টেবিলে নিয়ে আয়, তারপর সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করব আজ। ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে রিয়া সবাইকে ঘুম থেকে ডেকে তুলতে গেল। সবাইকে ঘুম থেকে ডেকে তুলতে পারলেও আকাশকে ঘুম থেকে ডেকে তুলতে পারলো না। সে বেশ কয়েকবার আকাশকে ডাকাডাকি করলো, কিন্তু আকাশ ঘুম থেকে উঠছেই না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসছি। এই আকাশ, আকাশ কি হলো? তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? সকাল 10টা বেজে গেছে, সবাই নাস্তার টেবিলে তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আমি ঘুম থেকে উঠতে পারবো না। আমার বউকে গিয়ে বলো আমার জন্য নাস্তা নিয়ে এখানে চলে আসতে, তারপর আমি আমার বউকে নিয়ে এখানে নাস্তা করব। সাহেব, সেটা হবে না। আম্মু বলেছে সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসে নাস্তা করবে, কারণ আপনার শ্বশুরমশাই এখনো এই বাড়িতে রয়েছেন, তাই আপনার উচিত তাকে একটু সম্মান জানানো। দুর্বল ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। সারা রাত ঘুমাতে পারলাম না, এখন একটু ঘুমালাম, তাও আবার এখন বিরক্ত করতে চলে আসলি। রিয়া তখন কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে আকাশ বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। হাত মুখ ধুয়ে তারপর সেই নিজের রুমে চলে গেল নাস্তা করার জন্য। নাস্তা শেষ হলে আকাশ মেঘাকে ইশারায় রুমে আসতে বলল। মেঘা সবকিছু গুছিয়ে রেখে কিছুক্ষণ পর রুমে আসলো। রুমে আসতেই আকাশ সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে মেঘা আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার? কি সমস্যা তোমার? তুমি এভাবে রুমের দরজাটা বন্ধ করলে কেন?
বাড়িতে কত গেস্ট আত্মীয় স্বজন রয়েছে, সবাই কি মনে করবে বলো? কে কি মনে করলো কে কি মনে করলো না তাদের কখনোই আমার কোনো কিছু যায় আসে না। তাছাড়া বাড়িতে গেস্ট রয়েছে তাই বলে কি আমি আমার বউকে আদর করব না নাকি? দেখো, এখন কিন্তু একদম এসব হবে না। বাড়িতে অনেক আত্মীয় স্বজন মেহমান রয়েছে, তাদের জন্য দুপুরের খাবার বানাতে হবে। সব কিছু আম্মু একা একা করতে পারবে না, আম্মুকে আমার সহযোগিতা করতে হবে। তাই এখন এসব ফাজলামো না করে আমাকে যেতে দাও। তুমি বলবে আর আমি তোমাকে চলে যেতে দিব, সেটা তো হবে না। আমি তো তোমাকে বলেই দিয়েছি এই বাড়িতে কাজ করার জন্য অনেক কাজের লোক রয়েছে, কিন্তু আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে আদর দেওয়ার জন্য তো তুমি ছাড়া আর কেউ নেই। তাই এখন তুমি কোথাও যেতে পারবে না, এখন তুমি আমাকে আদর করবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি সব পাগলের মতো কথা বলছো? এরকম কথা বলতে হয় না। বাড়িতে মেহমান রয়েছে, তাদের সামনে এইসব করতে হয় না। ওরা চলে যাক, তারপর রাতে তোমার সঙ্গে ইচ্ছা মতো খেলবো। বললাম তো আমার এক্ষুনি আদর চাই, আমি এক্ষুনি তোমার আদর পেতে চাই। তুমি যদি এখন আমাকে নিজের ইচ্ছায় আদর করতে না দাও তাহলে কিন্তু আমি জোর করেই তোমার সঙ্গে করব। এই বলে আকাশ মেঘাকে টান দিয়ে নিজের সঙ্গে জড়িয়ে নেয় আর মেঘার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর তারপর ইচ্ছে মতো কিস করতে থাকে। এভাবেই চলে গেল প্রায় 5 মিনিট। মেঘা নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু আকাশের সেদিকে কোনো